আমরা আশা করি আমরা যদি দ্রুত পাঠাতে পারি এটা তো সবার জন্য মঙ্গল, ওই ফ্যামিলিগুলোর জন্য মঙ্গল, আমাদের দেশের জন্য মঙ্গল। আসলে 17,000 প্লাস জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। এভরিওয়ান আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি বাংলাদেশ সরকারের কাছে একটা প্রশ্ন রেখে, সেই 18,000 কর্মী মালয়েশিয়াতে আসবে কবে? আর এই প্রশ্নটা আমার না, এই প্রশ্নটা সেই 18,000 মানুষের যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি শুধুমাত্র বাংলাদেশের টিকিট সিন্ডিকেটের কারণে। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর চলে যাচ্ছে, বাট তাদেরকে নিয়ে আগের সরকার যেটা করছিল বর্তমান সরকারও ঠিক সেটাই করতেছে, যেটা হচ্ছে অবহেলা। সেই 18,000 কর্মী যারা বাংলাদেশের টিকিট সিন্ডিকেটের কারণে 31শে মে এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হয়েছিল, মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি, তাদের নিয়ে সরকার কি করছে? 31শে মে 2024 তারা এয়ারপোর্ট থেকে ফিরে যায়। তারপর আগের সরকারের আমলে পদক্ষেপ নেওয়া হয় তাদের টাকা ফেরত দেবে, বাট তাদের টাকা কত পার্সেন্ট ফিরেছে এটা আসলে কেউই খোঁজ নেয়নি। সো এরপর আসে নতুন সরকার, আর এই নতুন সরকার আসার পর মাসখানেক আগে, 2 মাস আগে যেটা বলছিল যে তাদের কাজ হচ্ছে, ইভেন সম্প্রতি সর্বশেষ লাস্ট আপডেটও সেটা তাদের কাজ হচ্ছে। 2 মাস পরে এসেও সেম কথা, তাদের কাজ হচ্ছে। আর এর মধ্যেই মালয়েশিয়ান সরকার বাংলাদেশে গেল, বাংলাদেশে গিয়ে প্রতিশ্রুতি দিল যে 18,000 কর্মীকে মালয়েশিয়া ঢোকার সুযোগ দেওয়া হবে, বাট বাংলাদেশ থেকে প্রসেসিং করবে। এটাও খুব স্লো, নাই কোনো পাবলিকলি আপডেট, নাই আসলে কোনো দুয়াশার ক্লিয়ার। আর এই ক্ষেত্রে সেই কর্মীগুলোর অবস্থা কিরকম, তাদের বর্তমান সিচুয়েশনটা কিরকম, প্রেজেন্ট সিচুয়েশনটা কিরকম, আমি আজকে সেইটাই তুলে ধরবো। সো চলুন শুরু করা যাক। এই কর্মীদের মধ্যে একজন লিখছে যে ভাই আমিও সেই 18,000 কর্মীদের মধ্যে একজন, কিভাবে যাই জানি না, 6 লাখ টাকা দিয়ে বসে আছি ঋণ করে, যদি যেতে না পারি ভাইজান তাহলে মরণ ছাড়া আর কিছু নেই। আমি কথাটা একটু সিরিয়াসলি রিপিট করতেছি ভাই, আর 6 লাখ টাকা ঋণ করে দিয়ে বসে আছি, এখন যদি না যেতে পারি তাহলে কি করব? এক্ষেত্রে তার সিচুয়েশনটা কি, এটা কি সরকার বুঝতেছে? সরকার কি চিন্তা করতেছে যে ভাই 18,000 কর্মী খুব বিপদে আছি, খুব বিপদের মধ্যে আছি, আমরা সবাই ঋণ করে টাকা দিছি, কেউ কিন্তু সচ্ছল ফ্যামিলির লোক না। বিকজ আমরা সচ্ছল ফ্যামিলির লোক হলে আমরা বিদেশ যাইতাম না, বাট আমাদের নিয়ে কোনো চিন্তাই হচ্ছে না, আমরা যে সিচুয়েশনে পড়ে আছি। তো আরেকটা ভাই লিখছে যে ভাই খুব কষ্টে আছি, জানি না কবে যেতে পারবো, খুব কষ্টে আছি, জানি না কবে যেতে পারবো। এরপর আরেকটা ভাই লিখছে যে বিরাট সমস্যা, ঋণ করে টাকা আনছি, 2 বার সুদ দিয়া দিছি, জীবন শেষ ভাই, আর কিছু নেই, সব শেষ। অর্থাৎ সে ঋণ করে টাকা আনছে আর এখন বসে বসে সেই টাকা দিয়ে আবার তার ঋণগুলো শোধ করছে, সাথে তার দেখা যাচ্ছে সুদ সহ। সো তার সিচুয়েশনটা কি আপনি বুঝবেন দূর থেকে? অবভিয়াসলি না। সো আরেকটা ভাই লিখছে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছুতে পারতেছি না। এখন বাংলাদেশ সরকারের হাতে সবকিছু, বাংলাদেশ গভর্নমেন্টকে তাদেরকে ফোকাস দিতেই হবে। সো আরেকটা ভাই লিখছে যে ভাই খুব কষ্টে আছি, আর কিছুদিন পর দেখবো, তারপর একদিন মারা যাবো। হয়তো আপনার খামখেয়ালি বা হাসি পাচ্ছে যে আসলে আর কিছুদিন দেখবো এরপর মারা যাবো, বাট এখানেও তার চাপা কষ্টটা আসলে প্রকাশ পাচ্ছে, কেউ হাসি মুখে প্রকাশ করে আর কেউ স্যাড মুখে। একটা ভাই লিখছে যে ভাই 18,000 কর্মীর ভালো খবর দিবেন কবে? একটা ভালো খবরের আশে আসলে তারা এখন অপেক্ষা করতেছে যে কবে একটা গুড নিউজ আসবে, কবে একটা ফাইনাল নিউজ আসবে যে আসলে আমরা মালয়েশিয়াতে যেতে পারবো। এটা ফাইনাল হয়েছে, এটা লিস্টিং হয়েছে। আরেকটা লিখছে যে জানি না কোনোদিন যেতে পারবো কিনা, এবারে আসলে হাল ছেড়েই দিচ্ছে যে আসলে কোনোদিন যেতে পারবো কিনা। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপর ভরসা থাকলে অবভিয়াসলি এই কথাটা বলতো না। আর এই ভরসাটা কারা তৈরি করবে? অবভিয়াসলি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তৈরি করবে। যারা এই পেশার লোকজন আছে, এই পেশার মন্ত্রী মিনিস্টার, তারা অবভিয়াসলি এই ভরসাটা তৈরি করবে যে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই রাস্তায় যারা হাই লেভেলে আছে তারা যখন কোনো কথা বলে তাহলে তার কথাটা অবভিয়াসলি সত্য, ভরসা রাখার মতো। তো আরেকবার নিজের অভিমত প্রকাশ করছে, আর সেটা হচ্ছে যে ভাই আমি একজন, খুব খারাপ অবস্থা, আল্লাহ ছাড়া কেউ বুঝে না আমাদের কষ্টগুলো। তো আরেকটা ভাই লিখছে যে ভাই আমারও ভিসা ম্যান পাওয়ার হয়েছিল, শুধু টিকেটের জন্য যেতে পারিনি, শুধুমাত্র টিকেটের জন্য যেতে পারিনি, সেটা হচ্ছে বাংলাদেশ সিন্ডিকেট, টিকেট সিন্ডিকেট। এই টিকেট সিন্ডিকেটের কারণে মূলত সেই 18,000 কর্মী এয়ারপোর্টে এসেও ব্যাক করতে হয়েছে তাদেরকে। আরেকটা ভাই লিখছে আমি 18,000-এর একজন, আমার কলিং এবং ই ভিসা দুইটাই হয়েছে, 5 লক্ষ টাকা ধার করে লাভে নিয়ে এসে দিয়েছি। আমি যদি যাইতে না পারি আমার জীবন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই ইমোশনটা আসলে একবার ভিতর থেকে যে আসলে তার এই সিচুয়েশনে সে কি করবে, 5 লক্ষ টাকার ঋণ তার লাভ দিবে, তাহলে কিভাবে সে আসলে দিবে, কিভাবে এটা শোধ করবে?
এই চিন্তাটা আসলে যে এই মুহূর্তে রয়েছে সেই চিন্তার ভিতর, একটা বেকার ছেলে যখন বিদেশ যেতে চায় তখন সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সেই সিচুয়েশনটাতে বিদেশ যেতে চায় যখন তার ফ্যামিলি এমন একটা সিচুয়েশনে পড়ে যখন তাকে বিদেশ যেতে বাধ্য হয়। অনেকের ক্ষেত্রে যে আমার ফ্যামিলির চাপগুলো দূর করব, আমার ড্রিমগুলো পূরণ করবো, আমি বিদেশ যাব, বাট তার ড্রিমের শুরুতে এমন একটা ঝটকা, এমন একটা ধাক্কা, আর যেটা নিয়ে সে হতাশায় ঘুরতেছে, তার সিচুয়েশনটা কি হতে পারে বাংলাদেশ গভর্নমেন্টকে এটা আসলে বুঝতে হবে, বাংলাদেশ সরকারকে আসলে এটা বুঝতে হবে। আরেকটা ভাই লিখছে যে ভাই টাকাও ফেরত পাচ্ছি না আবার নিয়েও যাচ্ছে না, টাকা ফেরত দিচ্ছে না আবার নিয়েও যাচ্ছে না, অর্থাৎ ঝুলিয়ে রেখেছে। এক্ষেত্রে আসলে তারা কি করবে, তারা কোথায় বিচারটা দেবে, সেই জায়গাটাই আসলে নাই। এই 18,000 কর্মী ঝুলে রয়েছে, তাদেরকে এখন যে কোনো মূল্যে তাদের প্রতিশ্রুতি রক্ষা করা, ইভেন তাদেরকে মালয়েশিয়াতে পাঠানো। তারা মালয়েশিয়া আসলে আবার টাকা ইনকাম করবে, তারপর দেশের রেমিটেন্স পাঠাবে, দেশের রেমিটেন্স খাত আরো উন্নত হবে, দেশের রেমিটেন্স খাতে রিজার্ভ আরো যোগ হবে। এখানে কিন্তু 18,000 কর্মী, তারা কিন্তু মূলত কম না, 1.5 কোটি প্রবাসীর মধ্যে আরো 18,000 কর্মী যোগ হবে একসাথে, যেটা আসলে একটা বিগ স্কেল। সো সব মিলিয়ে তাদের দিকে ফোকাস দেওয়া উচিত, তাদের দিকে ফোকাস দেওয়া দরকার, তাদের দিকে ফোকাস দেওয়া আসলে এখন প্রায়োরিটি বাংলাদেশ গভর্নমেন্টের, যেটা আসলে আমার মনে হয়। দ্যাটস ইট, আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।